আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো, আমি এখন তোমাদের সাথে গণিতের বিষয়ে কিছু আলোচনা করব। আমরা কোণ পড়েছিলাম, কোণের অধ্যায় প্রায় আমাদের শেষ। দেখো, আমরা পড়েছি প্রথম, সবাই জ্যামিতি বইয়ের 12 পৃষ্ঠা বের করো। দেখো, এখানে আছে অধ্যায় 3-এ কোণ মানে অ্যাঙ্গেল। দেখো, এখানে 3টি কোণের ছবি দেওয়া আছে। তারপর এখানে কোণের 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে। এখানে কোণ কাকে বলে এগুলো আমাদের অনেক আগেই পড়া হয়ে গেছে। এখন আমরা পড়েছি কোণের শ্রেণীবিভাগ। সমকোণ কাকে বলে, সূক্ষ্ম কোণ কাকে বলে, স্থূল কোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে। এইরকম ভাবে দেখো আমরা সবগুলো কোণের সংজ্ঞা পড়েছি। প্রবৃদ্ধ কোণ কাকে বলে, পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ, তারপরে সন্নিহিত কোণ এবং বিপরীত কোণ, সবগুলো সংজ্ঞায় কি আমরা ভালোভাবে মুখস্থ করেছি, তাই না? এখন দেখো, এখানে আছে দেখি সব পারি কিনা। এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে। সমকোণ কাকে বলে? তোমরা সবাই বইয়ের 15 পৃষ্ঠা খেয়াল করো। দেখো, 15 পৃষ্ঠায় আছে দেখি সব পারি কিনা। 1 নম্বরে আছে সমকোণ কাকে বলে, 2 নম্বরে আছে পূরক কোণ কাকে বলে, 3 নম্বরে আছে বিপরীত কোণ কাকে বলে। এখানে দেখো লেখা আছে বিপরীত কোণ কাকে বলে, এটা হবে বিপরীত। আমরা এই যে এখানে 10 নম্বর যে সংখ্যাটা ছিল সেখানে পড়েছি বিপরীত কোণ, তাহলে এখানে বানানটা ভুল আছে, তোমরা সবাই ঠিক করে নাও। তাহলে বিপরীত কোণ কাকে বলে। তাহলে এই 3টা সংজ্ঞা কি আমরা পড়িনি? আমরা আগের ক্লাসে আমরা এই 3টা সংজ্ঞা পড়েছি এবং মুখস্থ করেছি। তাহলে আমরা 3টা সংজ্ঞা সুন্দর করে লিখে ফেলবো। দেখো, 4 নম্বরে আছে চিত্র সহ সংজ্ঞা দাও। কিসের সংজ্ঞা দিবে? দেখো, কোণ, সমকোণ, সরল কোণ, বিপরীত কোণ, সন্নিহিত কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ, সম্পূরক কোণ। প্রায় সবকটা সংজ্ঞার নামই দেওয়া আছে। সবকটা সংজ্ঞায় কি আমরা পারি, তাহলে সবকটা সংজ্ঞায় আমরা চিত্র সহ লিখব। 5 নম্বরে আছে একটি সূক্ষ্ম কোণ, একটি স্থূল কোণ, একটি সমকোণ, একটি সরল কোণ, একটি প্রবৃদ্ধ কোণ অঙ্কন করো। সবগুলো কোণের কথা কি অঙ্কন করতে বলছে, মানে আঁকতে বলছে, তোমরা চিত্রগুলো আঁকবে। 6 নম্বরে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। দেখো, ক নম্বরে আছে কয়টি বাহু দিয়ে কোণ উৎপন্ন হয়। একটা কোণ উৎপন্ন হতে গেলে কয়টি বাহুর প্রয়োজন হয়? আমরা যখন চিত্রে গেছিলাম আমরা খেয়াল করেছি প্রায় প্রতিটি কোণ উৎপন্নের ক্ষেত্রে কয়টি বাহু প্রয়োজন? মিনিমাম 2টি, মানে কমপক্ষে 2টি বাহুর প্রয়োজন। তাহলে এখানে কয়টি বাহু হবে? 2টি বাহু। তারপর দেখো, খ নম্বরে আছে এক সমকোণ সমান কত ডিগ্রি। এক সমকোণ সমান কত ডিগ্রি? এক সমকোণ সমান 90 ডিগ্রি। দেখো, আমরা যখন পড়েছি এক সমকোণ 90 ডিগ্রি, 2 সমকোণ কি 180 ডিগ্রি এবং 4 সমকোণ 360 ডিগ্রি। আমরা এভাবে পড়েছি না? তাহলে এক সমকোণ সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এখন যদি প্রশ্ন আসে 2 সমকোণ সমান কত ডিগ্রি, তাহলে তোমরা কি লিখবে? 180 ডিগ্রি এবং 4 সমকোণ সমান 360 ডিগ্রি। তাহলে আমরা এভাবে কি লিখতে পারি না? আচ্ছা, দেখো, ক নম্বরে আছে কোণ মাপার একককে কি বলে। কোণ মাপার একক কি বলে? ত্রিভুজ, ইঞ্চি, সেন্টিমিটার না ডিগ্রি? সবাই বলো তো কি হবে? অবশ্যই 4 নম্বর ডিগ্রি হবে। কোণ মাপার একককে কি বলে? ডিগ্রি বলে। স্থূল কোণ কত ডিগ্রির চেয়ে কম হবে? দেখো, আমরা যখন 4 নম্বরে স্থূল কোণের সংজ্ঞা পড়েছিলাম তখন পড়েছিলাম যে 90 ডিগ্রি এর চেয়ে বড়, কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট। তাহলে কত ডিগ্রি এর চেয়ে কম হবে? 180 ডিগ্রি এর চেয়ে কম হবে এবং 90 ডিগ্রি এর চেয়ে বড় হবে। যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখবে। যদি তোমরা পড়াগুলো প্রতিটা ক্লাস ভালোভাবে দেখো এবং সুন্দরভাবে করো, তাহলে সবগুলো প্রশ্নের উত্তরেই তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। তাহলে এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ঈদের ছুটি থাকবে, এই ছুটিতে তোমরা বাড়িতে বসে জ্যামিতি অধ্যায়টা ভালোভাবে শেষ করবে এবং এখানে যে দেখি সব পারি কিনা 15 পৃষ্ঠার প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের SW থাকবে, এগুলো তোমাদের ছুটির কাজ। তাহলে দেখো, আমাদের কোণ শেষ। এই জ্যামিতি বইয়ের সেমিস্টারে, দ্বিতীয় সেমিস্টারে যা যা পড়া ছিল জ্যামিতি বইয়ের পড়া আমাদের শেষ। তাহলে তোমরা সবাই এই কোণগুলো ভালোভাবে রিভিশন করবে এবং কি এই SWটা বাসায় করবে। তাহলে দেখো, আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে গণিত। যে তোমরা 2টা পরীক্ষা দিয়েছিলে সেটা দেখো, তোমাদের প্রশ্ন ছিল, প্রথম ছিল গুণ চ্যাপ্টারের উপর, তারপর ছিল ভাগ চ্যাপ্টারের উপর। তোমরা সবাই
সুন্দরভাবে পরীক্ষা দিয়েছো, কিন্তু কেউ কেউ ছোট ছোট কিছু ভুল করেছো। দেখো আমি তোমাদের দেখাই। দেখো নিয় নাম্বারে ভাগ চ্যাপ্টারের একের যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, ইয় নাম্বারে সবাই একটা উত্তর লিখেছো 47/8। দেখো 1 নং সংক্ষিপ্ত প্রশ্ন, ভাগ চ্যাপ্টারের উপর যে সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল সেখানে তুমি লিখেছো, দেখো 47/8 = 5। প্রশ্নটা ছিল এরকম, অবশিষ্ট সাত। প্রশ্নটা ছিল বাক্যটি কোন ধরনের। সবাই একটু খেয়াল করো, দেখো 47/8 = কত? 5। অবশিষ্ট আছে কি? 7। এটা দেওয়াই ছিল। প্রশ্ন ছিল বাক্যটি কোন ধরনের। এরকম যদি কোনো বাক্য থাকে, আমি তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্নের ক্ষেত্রে আলোচনা করেছি, যেমন যোগ্যতা প্রশ্নে বলেছিলাম যে এরকম যদি কোনো বাক্য দেওয়া থাকে সেটাকে বলে গাণিতিক বাক্য। তাহলে উত্তরটা হতো 47/8 = 5 অবশিষ্ট 7। বাক্যটি একটি গাণিতিক বাক্য। উত্তরটা কি হতো? বাক্যটি একটি গাণিতিক বাক্য। তোমরা সবাই লিখেছো বাক্যটি ভাগশেষ। বাক্যটি কি? ভাগশেষ। বাক্যটি গাণিতিক বাক্য। এই উত্তরটা তোমাদের প্রায় সবার ভুল হয়েছে, 1-2 জন ছাড়া তোমরা সবাই কি এই ভুলটা করেছো। তাহলে তোমরা একটু ভালো মতো খেয়াল করো, তোমরা উত্তরটা এভাবে লিখবে, সেম ভাবে লিখে তারপর লিখবে অবশ্যই বাক্যটি একটি গাণিতিক বাক্য। বাক্যটি কি? বাক্যটি একটি গাণিতিক বাক্য। তাহলে তোমরা এই ভুলটা ঠিক করে নিবে সবাই যার যার খাতায়। আচ্ছা দেখো, তারপরে আরো ভুল ছিল, তোমরা অঙ্কে অনেক কাটাকাটি করেছো। অঙ্কের যদি সংখ্যার মধ্যে তোমরা কাটাকাটি করো তাহলে সেটা কোন সংখ্যা সেটা কিন্তু বোঝা যায় না, তাহলে তোমাদের অঙ্ক কিন্তু কাটা যাবে। তোমরা অঙ্কের মধ্যে কোনো কাটাকাটি করবে। দেখো এখানে একটা অঙ্ক তোমরা খেয়াল করো, এই যে দেখো এখানে অঙ্ক কাটাকাটির কারণে অঙ্কে কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখো কত সংখ্যা লিখেছি, কিছু বোঝা যায় না। তাহলে এইভাবে অঙ্ক করলে কিন্তু তোমাদের অঙ্ক কাটা যাবে। তারপর দেখো ভাগ চ্যাপ্টারের 3 নং ক নম্বর প্রশ্নটা ছিল 4 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে। অঙ্কটা ছিল এরকম। এই অঙ্কটায় তোমরা কি করেছো, 3 জন যে অবশিষ্ট আছে, ভাগ করার পরে যে 12টি বেঞ্চে 51 জন শিক্ষার্থী বসতে পারে, তারপর 3 জন অবশিষ্ট আছে। 3 জনের কথা তোমরা উল্লেখ করো না। 3 জনের জন্য কি প্রশ্নটা ছিল এরকম, 4 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে। তাহলে 51 জন শিক্ষার্থী বসতে পারবে 51/4টি, 4 = 12টি বেঞ্চে। তারপর কি 3 জন অবশিষ্ট থাকে। আমি যখন তোমাদের ভাগ চ্যাপ্টারের একটা অঙ্ক করিয়েছিলাম তখন সেখানে ছিল 2 জন অবশিষ্ট থাকে। এই 2 জনের জন্য কি আমরা লিখেছিলাম না, কিন্তু এই 2 জনের জন্য আরো একটি বেঞ্চ অবশিষ্ট লাগবে। অবশিষ্ট 2 জনের জন্য আরো একটি বেঞ্চ লাগবে। তখন আমি 13 এর সাথে 1 যোগ করে 14 উত্তর হয়েছিল। দেখো এখানে উত্তর হয়েছে 12টি বেঞ্চ। তারপর 3 জন অবশিষ্ট আছে, এই যে ভাগশেষ 3, এই 3 জনের জন্য কি আরেকটি বেঞ্চ লাগবে না? তোমরা সবাই অঙ্কটা এতটুকু করেছো, বাকি কাজটা তোমরা করো নাই। তাহলে এই অঙ্কটা তোমাদের কি পুরো কাটা। তোমরা লিখবে কিন্তু অবশিষ্ট 3 জনের জন্য আরো একটি বেঞ্চ লাগবে। তারপর মোট বেঞ্চের প্রয়োজন 12 যোগ 1টি, তাহলে কত হবে? 13টি। উত্তর 13টি। তোমরা এই অঙ্কটা সবাই ভুল করেছো, এই অঙ্কটা সবাই ঠিক করে নিবে। যারা যারা ভুল করেছো তারা ঠিক করে নিবে। আর দেখো আরেকটা ভুল আছে, তোমরা লিখেছো আমরা জানি 1 সপ্তাহ সমান, একজন লিখেছে 60টি। 1 সপ্তাহ সমান 60টি কি করে হয়? 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন। দিন হবে, টি হবে না। আচ্ছা তারপর দেখো 365 দিনে হয় 365/7। তারপর তোমরা ভাগটা করেছো,
ভাগটা করার পরে অনেকেই উত্তর লিখেছো 52 সপ্তাহ। 52 সপ্তাহ হলো 52 হলো ভাগফল, আর ভাগশেষ যে আছে 1, সেই একটা কি আমরা দিন হিসেবে ধরবো না? তাহলে কি 52 সপ্তাহ ও একদিন হবে না? আর প্রশ্নে বলাই আছে 365 দিনে কত সপ্তাহ ও কত দিন হবে, দিন কথাটা উল্লেখ আছে। তাহলে 52 যদি সপ্তাহ হয় তাহলে এক যে অবশিষ্ট আছে সেটা কি দিন হবে না? তোমরা অনেকেই দিনটা লেখো নাই, তোমরা এই ভুলগুলো করবে না। তারপর দেখো তোমাদের মধ্যে প্রথমা রায় উন্ডজ শাখার ও গণিত গুণের চ্যাপ্টারের সবগুলো উত্তর ঠিক দিয়েছে, তাই ও 50-এ 50 পেয়েছে। এবং দেখো এবং স্নিগ্ধা আচার্য, তুমি যে ভুলটা করেছো, তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলা লিখো নাই। 1 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 10টি, তুমি এই 10টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখো নাই, কিন্তু তোমার সবগুলো উত্তরই ঠিক ছিল, তাই তুমি 50-এ 40 পেয়েছো 2টা পরীক্ষা দিয়ে। তুমি ভাগেরও প্রশ্ন লিখো নাই, গুণেরও প্রশ্ন লিখো নাই, না হলে সবগুলো ঠিক ছিল। আর প্রশ্নের যে আমরা ধরন মানে অঙ্ক আমরা যেই নিয়মে করাই সেই নিয়মে অঙ্ক করতে হবে, কারণ যদি তুমি অন্য নিয়মে অঙ্ক করতে যাও তোমার অঙ্কে ছোট ছোট কিছু ভুল বের। দেখো অনেকেই আছো অঙ্ক করার সময় আমরা কি ভুলটা করেছি, তোমরা আরো সবাই যে ভুলগুলো করেছো, দেখো আমি যখন অঙ্কটা করাই তখন কি এখানে লিখে অঙ্কটা করে দেখিয়ে দিই। তোমাদেরকে বারবার বলছি যে তোমরা অঙ্কটা করে দেখাবে, যদি অঙ্কটা তোমরা না করে দেখাও তাহলে তোমাদের অঙ্কটা কি কাটা যাবে। কিন্তু অনেকেই দেখো অঙ্কটা কি সাইডে দেখো রাফ করে করেছো, এভাবে করলে কিন্তু হবে না। অঙ্কটা কি তোমাদের অঙ্কের মধ্যে পড়ে, অঙ্কের বাহিরে পড়ে না, তাই তোমরা আলাদাভাবে করবে না, তোমরা কি এর নিচে করে দেখাবে। দেখো কেউ কেউ ভুলগুলো করেছো সাইডে তোমরা রাফ করে দেখিয়েছো, এভাবে কিন্তু দেখাবে না, এটা কিন্তু অঙ্কের নিয়মের মধ্যে পড়ে। তাহলে তোমরা এখানে লিখে তারপর অঙ্কটা করে দেখাবে, তারপর তোমরা উত্তরটা লিখবে। উত্তরটা কি নিচে লিখবে। দেখো তোমরা অনেকেই কি করেছো পাশে তোমরা এই কাজটা করেছো, এই কাজটা তোমরা কখনোই পাশে করবে না। এই কাজটা কি তোমরা অঙ্কটা করার নিচে করবে, অঙ্কটা করার পর নিচে করবে, তাহলে তোমাদের দেখো আরো কি কি করেছো তোমরা। অবশিষ্ট অঙ্কটা তোমরা সবাই কিন্তু এই যে 12 এক যে যোগ করতে হবে 3 জন অবশিষ্ট আছে, তোমরা এই কাজটা করো না, এই কাজটা কিন্তু সবাই ঠিক করে নেবে, এই ভুলগুলো তোমরা করবে না। তাহলে দেখো আরো কিছু কিছু ভুল আছে যেগুলো হচ্ছে, দেখো এখানে লেখা এই খাতায় লেখা আছে 4 জন বসতে পারে একটি বেঞ্চে, তারপর লেখা আছে দেখো ডট ডট দিয়ে। আমি কিন্তু তোমাদের যখন অঙ্ক করাই তখন কিন্তু ডট ডট দেই না, তোমরা কি ডট ডট দিবে না, তোমরা লিখবে 4 জন বসতে পারে একটি বেঞ্চে, সুতরাং 51 জন বসতে পারে। তোমরা কি কথাটা ভেঙে ভেঙে লিখবে, ডট ডট দিয়ে কখনোই লিখবে না। ডট ডট দিয়ে যদি তোমরা লিখো তাহলে তোমাদের নম্বর কাটা যাবে, এটা নিয়ম না, নিয়মটা সুন্দরভাবে লিখতে হবে। আচ্ছা তাহলে আজকের আলোচনা ছিল আমাদের এই পর্যন্ত। দেখো তাহলে তোমরা সবাই এখন তোমাদের ভুলগুলো দেখলে, তোমরা যারা যারা বাসায় খাতা জমা দাও নাই, তোমরা যারা যারা এই ভুলগুলো করো তোমরা কিন্তু সতর্ক হয়ে যাবে, আগে থেকেই তোমরা ভুলগুলো ঠিক করে নিও, তাহলে সবাই সুন্দরভাবে ভুলগুলো ঠিক করে নিও। আচ্ছা আর আজকে আমাদের পড়া ছিল 15 পৃষ্ঠার দেখি সব পারি কিনা। দেখো আমি তোমাদের এই যেগুলো দিলাম জ্যামিতি বইয়ের 15 পৃষ্ঠা দেখি সব পারি কিনা 1 থেকে 6 নং পর্যন্ত, তোমরা এটা ঈদের ছুটিতে বাসায় করে ফেলবে, এটা তোমাদের SW থাকবে। আর আজকে আমাদের শেষ ক্লাস, আমরা ঈদের আগে আর কোনো ক্লাস করব না, গণিত আমাদের পড়া শেষ। আর এরপরে আমরা ঈদের পরে আমরা 6 নম্বর অধ্যায় গণিত বইয়ের যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা ওই চ্যাপ্টারটা নতুন করে শুরু করব। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দরভাবে ঈদ কাটাও আর পড়াশোনাটা চালিয়ে যাও। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মুশরা রহমান। গত ক্লাসে আমি তোমাদের সাথে WH কোয়েশন নিয়ে আলোচনা করেছিলাম, হোয়েন এবং হোয়ারের ব্যবহার নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে হাউ এর ব্যবহার নিয়ে। অর্থাৎ
কোন কোন ক্ষেত্রে আমরা হাউ ইউজ করব আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রত্যেক দিনের মতো সবাই খাতা কলম বের করে আমার সাথে সাথে খাতায় তুলবে, ঠিক আছে? এবং এই রুলগুলো অবশ্যই মুখস্থ করবে। প্রথমেই আসি হচ্ছে হাউ অর্থ কি? হাউ অর্থ হচ্ছে কিভাবে। হাউ অর্থ কিভাবে। তাহলে কোনো সেন্টেন্সকে যদি প্রশ্ন করে আমরা কিভাবে পাই, কিভাবে কথাটা চলে আসে, তখন আমরা হাউ ইউজ করব, ঠিক আছে? দেখো, প্রথমেই আসি হচ্ছে কোনো কাজ কিভাবে সম্পন্ন হয় তা জানার জন্য। কোনো কাজ কিভাবে সম্পন্ন হয় তা জানার জন্য আমরা হাউ ব্যবহার করে থাকি। তো দেখো, যদি কিভাবে সম্পন্ন হয় সেটা সেরকম যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা কোন স্ট্রাকচার অনুসরণ করব? How plus auxiliary verb plus subject plus মূল verb plus object। মূল verb plus object অথবা বাকি অংশ। এখন দেখো, কোনো কাজ কিভাবে সম্পন্ন হয়, যদি আমরা কোনো কাজ করা বোঝাচ্ছি এবং সেটা কিভাবে সম্পন্ন হচ্ছে তার কারণ জানতে চাচ্ছি, তখন আমরা হাউ ইউজ করব। এখন যেমন যদি দেই, অর্থাৎ কোনো উদাহরণ যদি আমরা দিতে চাই, দেখো কিরকম হয় উদাহরণটা। How did you go to ঢাকা? তাহলে দেখো, হাউ ডিড ইউ গো টু ঢাকা, এখানে হাউ বসেছে, অক্সিলারি ভার্ব বসেছে, সাবজেক্ট বসেছে, মূল ভার্ব বসেছে। গো অর্থ হচ্ছে যাওয়া, মূল ভার্ব, আর ডিড এখানে অক্সিলারি ভার্ব প্লাস বাকি অংশ টু ঢাকা, এবং অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। কখন ইউজ করব? কোনো কাজ কিভাবে সম্পন্ন হয় সেটা জানার ক্ষেত্রে। দেখো, এখানে আমি পড়ে বুঝতে পারছি, হাউ ডিড ইউ গো টু ঢাকা, তুমি কিভাবে ঢাকা গিয়েছিলে। তা তোমার প্রশ্নের উত্তরটা যদি হয় আমি এরকম ভাবে, বা আমি ট্রেনে করে ঢাকা গিয়েছিলাম, তখন আমরা অটোমেটিক্যালি প্রশ্ন করতে পারি কিভাবে তুমি ঢাকা গিয়েছিলে। তাহলে কিভাবে কোনো কাজ সম্পন্ন হওয়াটা বুঝালে আমরা হাউ দ্বারা প্রশ্ন করব। দেখো, হাউ ডিড ইউ গো টু ঢাকা, ঠিক আছে? বুঝতে পেরেছো নিশ্চয়। এবারে আসো হচ্ছে 2 নম্বরে। দেখো, হাউ আর হাউ এর 2 নম্বর ব্যবহার। দেখো, কোনো ব্যক্তি বা বস্তুর ধরন বা প্রকৃতি বোঝাতে, কোনো ব্যক্তি বা বস্তুর ধরন বা প্রকৃতি বোঝাতে আমরা কি ইউজ করি? হাউ ইউজ করি। দেখো, সবাই আমার সাথে সাথে লিখবে। ধরন বা প্রকৃতি বোঝাতে স্ট্রাকচারটা কি হবে? অবশ্যই হাউ হবে, কারণ কোনো কিছু ধরন বা প্রকৃতি বোঝাতে আমরা কিভাবে কথাটা ইউজ করি, আর তার ইংলিশ হচ্ছে হাউ। তাহলে দেখো, হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করে। দেখো, কোনো কিছুর প্রকৃতি বোঝাতে আমরা কি করি? হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করি। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝাবে। তাহলে হাউ প্লাস কোনো বস্তুর সংখ্যা, পরিমাপ, দোষ, গুণ ইত্যাদি বুঝিয়ে সেটা আমরা প্রশ্ন করব। যেমন ধরো হচ্ছে, উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে, এটা একটু অন্যরকম মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু আসলে এটা খুবই সহজ, খুবই ইজি। দেখো, হাউ রিচ ইজ হি?
লিখেছি অ্যাডজেক্টিভ দিয়ে। দেখো দেখো এখানে ধনী, রিচ অর্থ হচ্ছে ধনী। ধনী কখনো কারো নাম হয় না, এটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ, কোনো ব্যক্তি অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, অর্থাৎ দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। তাহলে রিচ অর্থ হচ্ছে ধনী, তার অবস্থাটা বোঝাচ্ছে। ইজি, সে কিভাবে ধনী, ঠিক আছে, এরকম প্রশ্নটা আসে। তারপরে আসে হচ্ছে 3 নাম্বার রুলে। হাউ এর তিনটা টাইপ, তিন নাম্বার টাইপটা হচ্ছে, সবাই একটু খাতায় দ্রুত তুলবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমি তোমাদের সাথে হোয়াট এর ব্যবহারে এজ, লেন্থ, ওয়েথ, হাইট ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। ইত্যাদিতে আমরা হোয়াট ইউজ করেছি। আবার সেম ভাবে বয়স, গভীরতা, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদির ক্ষেত্রে আমরা হাউ ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো বয়স, উচ্চতা, গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ, ইত্যাদি জানার সময় ইত্যাদি জানার ক্ষেত্রে আমরা কি হাউ ইউজ করি, তাই না? তাহলে স্ট্রাকচারটা কি হবে বলো? ইত্যাদি জানার সময় আমরা ট্যাবলেট কোয়েশ্চেন তৈরি করি। তাহলে এখানে সেরকম ভাবে কোনো স্ট্রাকচার আমরা লিখতে পারি না, কিন্তু উদাহরণটা দিয়ে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তাই না? তাহলে এখানে বয়স বোঝাচ্ছে। যখন তোমাদেরকে প্যাসেজটা দিয়ে দেওয়া হবে বা কোনো নংই তোমাদেরকে কোনো উত্তরটা দিয়ে দিয়ে নিচে আন্ডারলাইন করে দিবে, সেক্ষেত্রে তুমি প্রশ্ন তৈরি করতে খুব সহজেই পারবে। এগুলো দেখে তোমার মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু আসলে তা না। তখন তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি প্রশ্ন তৈরি করতে পারছো, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে 4 নম্বরে। 4 নাম্বার বলেছে পরিমাণ বা সংখ্যা বোঝাতে। পরিমাণ বা সংখ্যা বোঝাতে আমরা হাউ ব্যবহার করি। পরিমাণ বা সংখ্যা বোঝাতে আমরা হাউ ব্যবহার করি। ঠিক আছে, দেখো তাহলে উদাহরণ কি, হাউ মাচ রিচ ডিড হি ইট, সে কতটুকু পরিমাণ খেয়েছিল। হাউ মাচ রাইস ডিড হি ইট, সে কতটুকু পরিমাণ ভাত খেয়েছিল। তাহলে এখানে পরিমাণ বোঝাচ্ছে। আবার তার উপরে যখন আমরা হাউ ওল্ড আর ইউ, এখানে বয়স কত জিজ্ঞাসা করছি, এটাও কিন্তু একটা পরিমাণ বোঝাচ্ছি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা হাউ ইউজ করব। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি আমার সাথে সাথে খাতায় তুলে নিয়েছিল? তো যেগুলো খাতায় লিখেছো আমি তোমাদেরকে লিখে দিয়েছি, যেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করেছি এগুলো তোমাদের পড়া থাকবে। সবাই কিন্তু খুব ভালো করে শিখে রাখবে, মাথায় ধরে রাখবে কোন ক্ষেত্রে আমরা হাউ ইউজ করব, কোন ক্ষেত্রে আমরা হোয়াট ইউজ করব, কোন ক্ষেত্রে আমরা হোয়ার ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা খুব সহজেই পরীক্ষায় পারবো। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি পড়াবো। সবাই এই বইটি বের করো। দেখো, গত ক্লাসে আমরা অধ্যায় 6 এর বায়ু পড়েছিলাম। অধ্যায় 6 এর বায়ু 36, 37, 38 এবং 39 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা 40 পৃষ্ঠা পড়ব। সবাই তোমাদের বইয়ের 40 পৃষ্ঠা বের করো। দেখো, এখানে আছে বায়ুর বিভিন্ন উপাদানের ব্যবহার। বায়ুর বিভিন্ন উপাদান আমাদের জীবনে ব্যবহৃত হয়। বায়ুর বিভিন্ন উপাদান কোথায় ব্যবহৃত হয়? আমাদের জীবনে। তাহলে যদি এখান থেকে শূন্যস্থান আসে, বায়ুর বিভিন্ন উপাদান আমাদের কিসে ব্যবহৃত হয় বা আমাদের ড্যাশ ব্যবহৃত, তাহলে তোমরা কি লিখবে? জীবনে। দেখো, আমরা যখনই পড়বো, একটা রিডিং পড়ার সময় আমরা কি সেটা থেকে শূন্যস্থান বা প্রশ্ন তৈরি করব। তাহলে কি আমাদের রিডিংটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা সুন্দরভাবে যে কোনো শূন্যস্থান বা প্রশ্ন
লিখতে পারবে। এটা কিন্তু আমি তোমাদের বারবার বলি, তোমরা রিডিং পড়ার সময় বিষয়গুলো খেয়াল করে পড়বে। তাহলে দেখো এখানে আছে অক্সিজেন। অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। আমরা যে বেঁচে আছি, আমাদের বেঁচে থাকার জন্য কি অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। অক্সিজেন কে খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়? উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপর নির্ভর করে। প্রাণী বেঁচে থাকার জন্য কার উপর নির্ভর করে? অক্সিজেনের উপর। হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। হাঁপানি বা শ্বাসকষ্টের রোগী যারা থাকে তাদের কি সরাসরি অক্সিজেন দিতে হয়। দেখো এখানে একটা অক্সিজেন মাস্ক আছে, সেটা দিয়ে কি অক্সিজেন দেওয়া হচ্ছে। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড। উদ্ভিদের নিজের খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। উদ্ভিদের নিজের খাদ্য তৈরিতে কি প্রয়োজন? কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বলতে সহায়তা করে না। কার্বন ডাইঅক্সাইড কি করতে সহায়তা করে না? আগুন জ্বলতে সহায়তা করে না। এই জন্য আগুন নেভাবার যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। যখন কোনো আগুন নেভানোর দরকার পড়ে তখন কি কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত। সোডা জাতীয় যে কোমল পানীয় আছে সেগুলো কি? সেগুলোতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তারপর দেখো নাইট্রোজেন। উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে নাইট্রোজেন থাকে। আমরা যে সার ব্যবহার করি ইউরিয়া সার, দেখো এখানে ছবি আছে ইউরিয়া সার। উদ্ভিদ মানে কোনো শাকসবজি ফলাতে বা কোনো গাছের গোড়াতে কি আমরা সার ব্যবহার করি। এই উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করি তাতে কি কি থাকে? নাইট্রোজেন থাকে। বৈদ্যুতিক বাতির বাল্ব এবং আলুর চিপস ইত্যাদি জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। দেখো বৈদ্যুতিক বাতির বাল্বে এবং আলুর চিপস জাতীয় খাদ্যের প্যাকেটে, চিপসের প্যাকেটে কি যে একটা গ্যাস থাকে, চিপসের প্যাকেটে চিপস থাকে অল্প, কিন্তু গ্যাসের কারণে প্যাকেটটা কি ফুলা ফুলা মনে হয়, সেটা কি কি গ্যাস ব্যবহার করা হয় বলে? নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এখন দেখো নিচে আছে আলোচনা। আলোচনাতে আছে আমরা বায়ু কিভাবে ব্যবহার করি। তারপর দেখো ডান পাশে একটি ছক দেওয়া আছে, ছকে বায়ু ব্যবহার করা হয় এমন কাজের নাম লিখো। তারপর তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো তোমার কাজ নিয়ে। দেখো এখন আছে এখানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। আমাদের জীবনে বায়ুর ব্যবহার। অক্সিজেন আমরা কখন ব্যবহার করি? মানুষের বেঁচে থাকার জন্য বা জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। তাহলে আমরা লিখব জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। যেমন হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীকে কি সরাসরি অক্সিজেন দিতে হয়। তাহলে আমরা লিখব 1 নম্বরে জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। তারপর আছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে লেখা আছে, দেখো এখানে যে আমরা কার্বন ডাইঅক্সাইডের সম্পর্কে পড়েছিলাম, সেখানে আছে কার্বন ডাইঅক্সাইড কি আগুন জ্বলতে সহায়তা করে না, তাই আগুন নেভাবার কাজে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তাহলে আমরা লিখব আগুন নেভানোর কাজে বা নেভাবার কাজে কি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। নাইট্রোজেন কখন ব্যবহার করা হয়? উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে কি নাইট্রোজেন থাকে। তার মানে উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এখন দেখো আমরা এই ছকটা কি সুন্দরভাবে খাতায় করব, এটা আমাদের এসডব্লিউ থাকবে। এখন দেখো 41 পৃষ্ঠায় আছে 4 নম্বর বায়ু দূষণ। কি দূষণ? বায়ু দূষণ। বিভিন্ন গ্যাস, ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে। বায়ু কিভাবে দূষণ হয়? বিভিন্ন গ্যাস, ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে। বায়ু দূষণ জীবের জন্য ক্ষতিকর। বায়ু দূষণ জীবের জন্য কি ক্ষতিকর এবং মানুষকে অসুস্থ করে। মানুষকে কি করে? অসুস্থ করে। দূষিত বায়ু শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগের কারণ হতে পারে। দূষিত বায়ু কোন রোগের কারণ হতে পারে? শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগের কারণ হতে পারে। জীবদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। জীবদের কি মুক্ত বায়ু প্রয়োজন? দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বা কোন বায়ু প্রয়োজন? বায়ু দূষণের কারণ, বায়ুতে ক্ষতিকর জিনিস বিভিন্ন উৎস থেকে মেশে, যেমন মোটর গাড়ি ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে। মোটর গাড়ি ও কলকারখানার ধোঁয়া কি বায়ু দূষিত করে। আগুনের ছাই ও ধোঁয়াও বায়ু দূষিত করে। আগুনের যে ছাই থাকে বা ধোঁয়া থাকে এগুলোও কি বায়ু দূষিত করে। সিগারেট খেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়, এতেও বায়ু দূষিত হয়। সিগারেট খেলে কি স্বাস্থ্যের ক্ষতি হয় না এবং কি এতে কি বায়ু দূষিত হয়।
যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগ করায় বায়ুতে দুর্গন্ধ ছড়ায়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে এবং কি মলমূত্র ত্যাগ করলে কি বায়ুতে কি ছড়ায়? দুর্গন্ধ ছড়ায় এবং কি বায়ু দূষিত হয়। তাহলে দেখো এখানে বায়ু দূষণের কারণ দেওয়া ছিল, এখন আছে বায়ু দূষণ প্রতিরোধ। যেমন বায়ু দূষণের কারণে দেখো কয়েকটা ছবি দেওয়া আছে, মোটর গাড়ির ধোঁয়া, আগুনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এভাবে কি বায়ু দূষিত হয়। এখন দেখো বায়ু দূষণ প্রতিরোধ, কিভাবে বায়ু দূষণ রোধ করা যায়। মানুষ সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। মানুষ সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদের কি প্রয়োজন? দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ু দূষণ প্রতিরোধ করে আমরা বায়ু পরিষ্কার রাখতে পারি। যেমন মোটর গাড়ির পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করলে বায়ু দূষণ রোধ করা যায়। কিভাবে করা যায়? দেখো, যদি আমরা মোটর গাড়ি ব্যবহার করি, যদি হালকা ধরো এখান থেকেই সামনে কোথাও যদি আমরা যাই, যদি আমরা মোটর গাড়ি ব্যবহার করি তাহলে কি অনেক তেল ফুরায়, তেলের কারণে কি অনেক ধোঁয়া ব্যবহার হয়। তাহলে যদি আমরা মোটর গাড়ির পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করি তাহলে কি এই ধোঁয়ার মাধ্যমে যে বায়ু দূষণ হয় সেটা কি রোধ করা যায়। এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে বায়ু দূষণ কমানো যায়। যখন আমরা একটা জায়গায় ময়লা আবর্জনা ফেলি তখন কি সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়, এতে বায়ু দূষণ হয়। যদি আমরা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলি তাহলে কি দূষণ কমানো যায়। গাড়ির কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ কমানো যায়। যখন গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয় সেটা যদি রোধ করা যায় তাহলে কি বায়ু দূষণ কমানো যাবে। এখন দেখো নিচে আছে আলোচনায় আছে আমি কিভাবে বায়ু দূষণ রোধ করতে পারি। ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। বায়ু দূষণ কিভাবে রোধ করা যায় তার একটি তালিকা ছকে তৈরি করো। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। আমরা কি করতে পারি? এখানে দেখো কি কি আছে। মোটর গাড়ির পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করে বায়ু দূষণ রোধ করা যায়। তাহলে আমরা 1 নম্বরে লিখতে পারি পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করে বায়ু দূষণ রোধ করা যায়। 2 নম্বরে আমরা লিখতে পারি ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে আমরা কি বায়ু দূষণ রোধ করতে পারি। এবং 3 নম্বরে লিখব গাড়ির কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ রোধ করা যায়। তাহলে বায়ু দূষণ কমানো যায়। দেখো এখানে আমরা 3টি পয়েন্ট যদি লিখি তাহলে একটা সুন্দর ছক হয়ে যাবে। তাহলে এটাও তোমাদের এজেবল থাকবে। দেখো আজকে আমরা রিডিং পড়লাম। এখন দেখো রিডিং থেকে আমরা কি প্রশ্ন পড়ব, শূন্যস্থান পড়ব, বাম্পার যান প্রশ্ন পড়ব, এগুলো আমরা কালকে পড়ব, মানে আগামী ক্লাসে পড়ব। এখন দেখো আমরা এখান থেকে দেখো 42 পৃষ্ঠায় আছে শূন্যস্থান, সঠিক উত্তর, প্রশ্ন এবং বাম্পার যান প্রশ্ন, মানে মিল করো। দেখো 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। গাড়ির গ্যাস বায়ু দূষিত করে। গাড়ির কি বায়ু দূষিত করে? তাহলে আমরা এটা কি লিখব? গাড়ির কি বায়ু দূষিত করে? গাড়ির ধোঁয়া বায়ু দূষিত করে। বৈদ্যুতিক বাতিতে ব্যবহার করা হয় কি? বৈদ্যুতিক বাল্বে কি ব্যবহার করা হয়? আমরা যখন এখানে দেখো পড়েছিলাম, প্রশ্নের উত্তরে ছিল বৈদ্যুতিক বাল্ব বা খাদ্যের চিপস জাতীয় প্যাকেটে কি নাইট্রোজেন থাকে। তাহলে বৈদ্যুতিক বাতিতে কি ব্যবহার করা হয়? নাইট্রোজেন ব্যবহার করা হয়। তারপরে আছে আগুন নেভাতে গ্যাস ব্যবহার করা হয়। আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? সবাই বলো। আগুন নেভাতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। গাড়ির চাকায় কি ব্যবহার করা হয়? গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে কি রোধ করা যায়? পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে গ্যাস রোধ করা যায়। তাহলে এখানে হবে বায়ু দূষণ রোধ করা যায়। এখন দেখো 2 নম্বরে আছে সঠিক উত্তর, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড কি কাজে ব্যবহার করে? উদ্ভিদ খাদ্য তৈরিতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। প্রাণীর শ্বাসকার্যে কোন গ্যাস প্রয়োজন? প্রাণীর শ্বাসকার্যে কোন গ্যাস প্রয়োজন পড়ে? অক্সিজেন। তাহলে দেখো এখানে হবে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প। আমরা জানি প্রাণীর শ্বাসকার্যে মানে মানুষ যে শ্বাস নেয় এতে কোন গ্যাস থাকে? অক্সিজেন। তাহলে আমাদের প্রাণীর শ্বাসকার্যে কোন গ্যাস প্রয়োজন? অক্সিজেন। 2 নম্বরে আছে 3 নম্বরে আছে দেখো সারের কোন উপাদান উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক? আমরা যখন নাইট্রোজেন গ্যাসের বর্ণনা করেছিলাম তখন সেখানে ছিল ইউরিয়া সার দেওয়া হয় উদ্ভিদের বৃদ্ধির জন্য, সেই সারে কি নাইট্রোজেন থাকে। তাহলে সারের কোন উপাদান উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক? এটা হবে নাইট্রোজেন। তাহলে দেখো আমরা শূন্যস্থান পড়লাম, সঠিক উত্তর পড়লাম। এখন দেখো 3 নম্বরে আছে প্রশ্ন, আমাদের চারপাশে বায়ু আছে এমন 3টি উদাহরণ দাও। আমাদের চারপাশে যে বায়ু আছে আমরা কিভাবে বুঝতে পারি?
যেমন হাত পাখা ব্যবহার করে আমরা বায়ুর উপস্থিতি বুঝতে পারি। তারপরে দেখো এখানে ছিল, এই যে দেখো 37 পৃষ্ঠায় ছিল মানুষ বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। তোমরা 37 পৃষ্ঠায় খেয়াল করো, সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। তাহলে আমরা কিভাবে বুঝতে পারি বায়ু আছে? সাইকেল ও গাড়ির চাকা দেখে বুঝতে পারি। বা নৌকা পালে বাতাস ব্যবহার করে পানিতে চলাচল করে কি বায়ুর ব্যবহার করা যায়। তাহলে এটাও লিখতে পারি। তাহলে আরও আছে দেখো, গরম লাগলে বায়ুর সাহায্যে আমরা কি শরীর ঠান্ডা করি, মানে হাত পাখা ব্যবহার করে কি আমরা শরীর ঠান্ডা করি। তাহলে হাত পাখার ব্যবহার। তাহলে এইভাবে দেখো আমরা যদি গুছিয়ে লিখি, আমাদের চারপাশে বায়ু আছে এমন 3টি উদাহরণ হলো, হাত পাখা ব্যবহার করে বায়ুর উপস্থিতি বুঝতে পারি, বা বাতাসে গাছের ডালপালা নড়া দেখে আমরা কি বুঝতে পারি, বা সাইকেল চালিয়ে যখন গায়ে বাতাস লাগে তখন আমরা বুঝতে পারি যে আশেপাশে বা চারপাশে বায়ু আছে। তাহলে আমাদের দেখো ক নম্বর প্রশ্ন শেষ। এখন 2 নম্বর প্রশ্নে আছে, বায়ুর 4টি উপাদানের নাম লিখো। বায়ুর কি কি উপাদান আছে? আমরা দেখো এখানে পড়েছি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এবং আরেকটি বায়ুর উপাদান হচ্ছে জলীয় বাষ্প। আরেকটি উপাদান কি? জলীয় বাষ্প। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এবং দেখো আমরা আগের যেখানে পড়েছি সেখানে ছিল জলীয় বাষ্প। তাহলে আমাদের 4টি উপাদানের নাম কি? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ও জলীয় বাষ্প। এবং দেখো 4 নম্বরে আছে বায়ু দূষণ প্রতিরোধ করার 3টি উপায়। দেখো আমরা যখন এখানে পড়েছিলাম 41 পৃষ্ঠায় বায়ু দূষণ প্রতিরোধ, এখানে আমরা কিভাবে বায়ু দূষণ রোধ করতে পারি ছকের মধ্যে আমরা 3টি পয়েন্ট লিখেছিলাম। এই 3টি পয়েন্ট আমরা এই প্রশ্নে লিখব, বায়ু দূষণ প্রতিরোধ করার 3টি। দেখো এই 3টি পয়েন্ট আমরা ছক আকারে যে লিখেছিলাম সেই 3টি পয়েন্টে কি আমরা 3 নং প্রশ্নের উত্তরে লিখব। তাহলে আমাদের দেখো প্রশ্ন শেষ। এখন আমরা 4 নম্বরে বাম পাশ ডান পাশ লিখব। বাম পাশ ডান পাশ আমরা কিভাবে লিখব? দেখো এখানে আছে সার, সারের সঙ্গে মিলবে নাইট্রোজেন, কারণ ইউরিয়া সারে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। তারপর আছে আগুন নেভানো, আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। তারপর দেখো প্রাণীর শ্বাস গ্রহণ, প্রাণীর শ্বাস গ্রহণ করার জন্য কোন গ্যাস প্রয়োজন? অক্সিজেন গ্যাস। তাহলে এটা হবে অক্সিজেন। তারপর দেখো আলুর চিপসের প্যাকেট, আলুর চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস। সোডা জাতীয় কোমল পানীয়, সোডা জাতীয় কোমল পানীয়তে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। তাহলে দেখো আমরা এভাবে শূন্যস্থান, সঠিক উত্তর, প্রশ্ন এবং বাম পাশ ডান পাশ মানে মিলকরণ আমরা সুন্দরভাবে কি খাতায় লিখবে। এটা আমাদের SW থাকবে আজকের পড়া। এবং আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপর কি ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান, মিলকরণ ও যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করব। তাহলে আজকের আমাদের পড়া ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।